কিছুক্ষণ আগেই শেষ হলো ক্লাস 6-এর দ্বিতীয় সাবমেটিভ বিজ্ঞানের পরীক্ষা 2026, ঠিক আছে? তো এই পরীক্ষাটির প্রশ্নপত্র আমি হাতে পেলাম। তো প্রশ্নটা একটু হেজি এসছে। তো যাই হোক, আমি তোমাদের প্রশ্নটা বলে দিচ্ছি এবং সাথে এর উত্তরগুলো নিয়েও আমি তোমাদের আলোচনা করছি তোমাদের সাথে, ঠিক আছে? তো তোমরা যারা ক্লাস 6-এর ছাত্রছাত্রী রয়েছো, তোমরা সকলেই সম্পূর্ণ ভিডিওটি দেখে নাও এবং প্রশ্নপত্রের সাথে উত্তরগুলি তোমরা কিন্তু একটু লিখে নাও, কারণ এবং সেগুলোকে তোমরা ভালো করে রিভাইজ করো বা প্র্যাকটিস করো, ঠিক আছে? কারণ যাদের পরীক্ষা হয়নি তাদের জন্য অনেক হেল্পফুল হবে। তো প্রথম দেখো তোমাদের প্রশ্ন কি আছে। প্রথম প্রশ্ন আছে যে 1-এর দাগের 1, একটি পাললিক শিলা হলো। 3টি অপশান আছে। তো প্রথমে বলে রাখি, তোমাদের এখানে 8 নম্বর আছে, মানে 1 নম্বর করে 8টা প্রশ্ন যে কোনো করতে হবে, মোট 8 নম্বর, ঠিক আছে? তো প্রথম হচ্ছে একটা পাললিক শিলা, যার উত্তর হবে তোমাদের বেলে পাথর, ঠিক আছে? 2 নম্বর প্রশ্ন হচ্ছে কপারের একটি আকরিক হলো, উত্তরটা হবে কপার গ্ল্যান্স। 3 নম্বর প্রশ্ন হচ্ছে প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান, উত্তরটা কি হবে মিথেন। 4 নম্বর প্রশ্ন একজন প্রাপ্তবয়স্ক মানুষের হাড়ের সংখ্যা কয়টি, উত্তর হবে 206টি। 5 নম্বর প্রশ্ন ইলেকট্রিক ইস্ত্রিতে কোন শক্তিতে বদলাচ্ছে, তো এটা হবে তড়িৎ শক্তি থেকে তাপ শক্তি, ঠিক আছে? তড়িৎ শক্তি থেকে তাপ শক্তি। 6 নম্বর প্রশ্ন মহাধমনী রক্ত বহন করে, বিশুদ্ধ নাকি অবিশুদ্ধ, ঠিক আছে? তো এটা সকলে জানো, মহাধমনী বিশুদ্ধ রক্ত বহন করে। 7 নম্বর প্রশ্ন 1 লিটার মানে কত ঘন ডেসিমিটার, ঠিক আছে? তো 1 লিটার মানে কত ঘন ডেসিমিটার, উত্তর হবে 1 লিটার মানে হচ্ছে 1 ঘন ডেসিমিটার। 8 নম্বর প্রশ্ন, ঠিক আছে, 8 নম্বর প্রশ্ন হচ্ছে এখানে দেখো 3টে অস্থিসন্ধির নাম বলেছে নড়াচড়া করে না, ঠিক আছে? তো উত্তরটা হবে মাথার খুলি অস্থিসন্ধি, যেটা নড়াচড়া করে না, ঠিক আছে? এবার আসবো আমরা 9 নম্বর, যে কোনো 8টি বলেছে, 8টি করলেই হবে, তাও আমি 9 নম্বরটা বলে দিচ্ছি। 9 নম্বরটা হচ্ছে যে কিছু প্রাণী উদ্ভিদকে সরাসরি খাদ্য হিসেবে গ্রহণ করে, এরা হলো, উত্তরটা হবে প্রথম শ্রেণীর খাদক, ঠিক আছে? এবার আসবো আমরা 2-এর দাগ। 2-এর দাগে যে কোনো 4টি বলেছে, প্রত্যেকটা 1 নম্বর করে, মোট 4 নম্বর এই অংশ থেকে তোমাদের আছে। তো প্রথম বলেছে ধানকে খাচ্ছে ইঁদুরকে খাচ্ছে সাপকে খাচ্ছে বাজ পাখি। তো এটি একটি খাদ্য শৃঙ্খল, ঠিক আছে? এটা সত্য নাকি মিথ্যা? অবশ্যই এটা সত্য, ঠিক আছে? এটা খাদ্য শৃঙ্খল। 2 নম্বর বলেছে রোগ প্রতিরোধক কারক সকল উপাদানে প্রোটিন থাকে, ঠিক আছে? এটা কিন্তু ভুল। কেন ভুল স্যার? না, ভিটামিন ও মিনারেল থাকে, ঠিক আছে? প্রোটিন থাকে না, এটা ভিটামিন বা মিনারেল থাকে। 3 নম্বর হচ্ছে তুমি যে বাড়িতে থাকো সেটি প্রকৃতি স্থির, ঠিক আছে? এটাও ভুল, কারণ এই জগতে, সৌরজগতে কোনো কিছু স্থির নয়, পৃথিবী নিজেই ঘুরছে, তাহলে বাড়িটা ঘুরছে, সুতরাং এটা স্থির নয়। 4 নম্বর প্রশ্ন ঘর্ষণে বস্তুর ক্ষয় হয়, এটা ঠিক। কোনো জিনিসকে ঘষলে সেটা ধীরে ধীরে ক্ষয় হতে থাকে। 5 নম্বর বলছে আমাদের বুড়ো আঙুলে স্যাডল অস্থিসন্ধি আছে, এটাও কিন্তু ঠিক হলো। এবার হচ্ছে তোমাদের 3-এর দাগের প্রশ্ন। 3-এর দাগের প্রশ্ন দেখো, শূন্যস্থান পূরণ বলেছে যে কোনো 5টি, ঠিক আছে? প্রত্যেকটা 1 নম্বর করে এই অংশ থেকেও মোট 5 নম্বর তোমাদের থাকছে। প্রথম প্রশ্ন কোনো তরল এর আয়তন পরিমাপ করার জন্য ব্যবহার করা হয় ড্যাশ, সঠিক উত্তর কী হবে? কোনো তরলের আয়তন পরিমাপ করার জন্য কী ব্যবহার করা হয়? আয়তন পরিমাপ করার জন্য মেজারিং সিলিন্ডার বা লিটার, ঠিক আছে? কি উত্তরটা লিখবে তোমরা? লিটার লিখলেও কিন্তু উত্তরটা হবে, অথবা মেজারিং সিলিন্ডার, যেটা লিখবে সেটাই উত্তর হবে, ঠিক আছে? 2 নম্বর প্রশ্ন বংশগত কারণ ও সঠিক পুষ্টি ড্যাশ নিয়ন্ত্রণ করে, তো বংশগত কারণ ও সঠিক পুষ্টি, উত্তরটা হবে দৈহিক বৃদ্ধি নিয়ন্ত্রণ করে, ঠিক আছে? দেহের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। 3 নম্বর প্রশ্ন পতাকায় হাওয়া লাগলে তাতে ঢেউ খেলে ঘটনাটি বিজ্ঞানের ড্যাশ নীতির উদাহরণ, উত্তরটা হবে উত্তরটা হবে বায়ুর চাপ, ঠিক আছে? বায়ুর চাপ, বার্নৌলি নীতি, বায়ুর চাপের উদাহরণ। এবার হচ্ছে 4-এর হচ্ছে বল ও সকেট সন্ধি দেখা যায়, বল ও সকেট সন্ধি দেখা যায় কোথায়? কাঁধে ও কোমরে, ঠিক আছে? কাঁধে ও কোমরে। 5 নম্বর প্রশ্ন হচ্ছে এসআই পদ্ধতিতে বলের একক কি, উত্তরটা হবে নিউটন, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে 6 নম্বর সচল অস্থিসন্ধির ভেতর এক ধরনের ড্যাশ তরল থাকে, উত্তর হবে সাইনোভিয়াল তরল থাকে, ঠিক আছে? সাইনোভিয়াল তরল থাকে। এবার আসবো আমরা 4-এর দাগে, যেখানে বলেছে এক কথায় উত্তর দাও। এখানে 6টি প্রশ্ন করতে হবে, যে কোনো প্রত্যেকটা 1 নম্বর করে, মোট 6 নম্বর থাকছে এই অংশ থেকে। তো প্রথম প্রশ্ন ভর পরিমাপক যন্ত্রের নাম কি? ভর পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে তুলা যন্ত্র, ঠিক আছে? বা ব্যালেন্স। 2 নম্বর প্রশ্ন রান্নার জন্য গ্যাস সিলিন্ডারে প্রধানত কোন তরল পদার্থ থাকে? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হবে তোমাদের এলপিজি, বা তোমরা লিখতে পারো তরল পেট্রোলিয়াম গ্যাস, ঠিক আছে? তরল পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজি। এবার যাব আমরা, এখানে একটু প্রশ্নগুলো হিজে এসে আমি তোমাদের বলে দিচ্ছি। তাও এখানে এই যে প্রশ্নটা আছে 3-এর দাগে, এটা বলেছে দুটি হাতের তালু একত্রে ঘষলে কি অনুভব হবে? উত্তরটা হবে দুটি হাতের তালু একত্রে ঘষলে গরম অনুভব হবে, কারণ আমরা জানি যে ঘর্ষণের ফলে তাপ শক্তি উৎপন্ন হয়, তাই তো? আচ্ছা, 4 নম্বর বলেছে ঈষৎ সচল সন্ধি কোথায় দেখা দেয়? ঈষৎ সচল সন্ধি কোথায় দেখা যায়? উত্তরটা হবে মেরুদণ্ডের কশেরুকার মাঝে, ঠিক আছে? মেরুদণ্ডের কশেরুকার মাঝে।
5 নম্বর প্রশ্ন, বাতাসের মধ্যে থাকা অক্সিজেন আমাদের শরীরে ঢোকার রাস্তা কোনটি? উত্তরটা হবে নাক বা শ্বাসনালী দিয়ে। ঠিক আছে, উত্তরটা হবে নাক, অথবা তুমি লিখতে পারো শ্বাসনালী। আচ্ছা, 6 নম্বর প্রশ্ন, মানুষ ব্যতি রেখে আরেকটি সর্বভূক প্রাণীর নাম লেখো। মানে মানুষ ছাড়া আরেকটি প্রাণীর নাম লেখো যে সব খাবার খায়। উত্তরটা তুমি লিখতে পারো শুয়োর লিখতে পারো, কাক লিখতে পারো, ভাল্লুক লিখতে পারো। ঠিক আছে, এটা সব খায়। 7 নম্বর প্রশ্ন, 1 কিলো পাস্কেল সমান কত পাস্কেল? উত্তরটা হবে 1000 পাস্কেল। ঠিক আছে, 1 কিলো পাস্কেল মানে হচ্ছে 1000 পাস্কেল। আচ্ছা চলো, এবার হচ্ছে আমরা যাব 5-এর দাগের। 5-এর দাগের ক স্তম্ভ এবং খ স্তম্ভ তোমাদের ম্যাচিং দিয়েছে, প্রত্যেকটা 1 নম্বর করে, মোট 4 নম্বর থাকছে এই অংশ থেকে। তো প্রথম তোমাদের যেটা আছে খাদ্য পিরামিড, তো খাদ্য পিরামিডটা তোমাদের হবে এখানে। দেখো এখানে কী কী দিয়েছে একটু দেখে নিই। হৃৎপিণ্ড, খাদ্য শৃঙ্খল, কয়লা, লিগামেন্ট, তাই তো? তো এটা হবে তোমাদের প্রথম যেটা আছে খাদ্য পিরামিড আছে, তাই তো? তো খাদ্য পিরামিডটা হবে তোমাদের খাদ্য শৃঙ্খল। ঠিক আছে, খাদ্য শৃঙ্খল। ফসিল ফুয়েল যেটা আছে, ফসিল ফুয়েল সেটা হচ্ছে তোমাদের জীবাশ্ম জ্বালানি, সেটা হচ্ছে কয়লা। আচ্ছা, তারপর হচ্ছে তোমাদের হৃৎপিণ্ড, হৃৎপিণ্ডটা হচ্ছে বামলিন্দ, আর অস্থিসন্ধি হচ্ছে লিগামেন্ট। ঠিক আছে, অস্থিসন্ধি হচ্ছে লিগামেন্ট, হয়ে গেল। আচ্ছা, এরপর হচ্ছে আমরা যাব 6-এর দাগে। 6-এর দাগে যে কোনো 4টি এখানেও বলেছে, তো প্রত্যেকটা 2 নম্বর করে থাকছে এই অংশে। উত্তরগুলো বলে দিচ্ছি, একটু শুনে নাও, তোমাদের বইতেও আছে। মোট 8 নম্বর থাকছে। তো 6-এর দাগের প্রথম প্রশ্ন বলছে, কোনো রাশির পরিমাপের জন্য প্রমাণ বা স্ট্যান্ডার্ড মাপ নেওয়ার প্রয়োজন কেন হলো? রাশির পরিমাপ করার জন্য প্রমাণ বা স্ট্যান্ডার্ড মাপ নেওয়ার কেন প্রয়োজন? উত্তরটা হবে যে সকলের বোঝার সুবিধার জন্য এবং ভুল বোঝাবুঝি এড়াতে প্রমাণ মাপের প্রয়োজন। ব্যাস, এইটুকু লিখলেই হবে। 2 নম্বর প্রশ্ন, ধাতুর আকরিক বা ওর বলতে কী বোঝো? উদাহরণ দাও। উত্তরটা হবে যে খনিজ থেকে লাভজনকভাবে ধাতু নিষ্কাশন করা যায় তাকে আকরিক বলে। যেমন হচ্ছে অ্যালুমিনিয়ামের একটা আকরিক হলো বক্সাইট, হয়ে গেল উত্তর। 3 নম্বর, নদীর বাঁধের তলদেশ চওড়া হয় কেন? একদম ছোট্ট করে লিখবে যে জলের চাপ যত নিচু দিকে হয়, অর্থাৎ নিচের দিকে হয়, ততই বেশি হয়, ফলে বাঁধ যাতে ভেঙে না যায়, তাই বাঁধের তলদেশ চওড়া হয়। 4 নম্বর প্রশ্ন, মেরুদণ্ডে চোট পেলে কী কী সমস্যা হতে পারে? এটা উত্তর হবে যে শারীরিক ভারসাম্য নষ্ট হতে পারে, আর হাঁটাচলা বা নড়াচড়া করতে অসুবিধা হতে পারে। 5 নম্বর প্রশ্ন, লিন্ডম্যানের 10% সূত্রটি বুঝিয়ে লেখো। একদম সহজ, যে খাদ্য শৃঙ্খলের এক স্তর থেকে পরের স্তরে মাত্র 10% শক্তি সঞ্চালিত হয়, বাকি 90% তাপ হিসাবে নষ্ট হয়। তারপর হচ্ছে 6 নম্বর, সিএনজি এলপিজির পুরো নাম কি? সিএনজির পুরো নাম কি? কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। আর এলপিজি পুরো নাম কি? লিকুইডফাইড পেট্রোলিয়াম গ্যাস। ঠিক আছে, 7-এর দাগের আসবো আমরা। এখানে তোমাদের যে কোনো 5টি বলেছে, প্রত্যেকটা তোমাদের 3 নম্বর করে থাকছে। প্রথম প্রশ্ন বলেছে যে নবীকরণযোগ্য শক্তির উৎস কী কী? এগুলিকে নবীকরণযোগ্য উৎস বলার কারণ কি? দেখো, নবীকরণযোগ্য শক্তির উৎস কোনগুলো? যেমন সৌরশক্তি, বায়ু শক্তি, জলবিদ্যুৎ শক্তি, জোয়ার ভাটা শক্তি। এগুলো কেন এগুলোকে নবীকরণযোগ্য বলা হচ্ছে? কারণ এগুলো প্রাকৃতিকভাবে বারবার ফিরে আসে এবং এগুলো সহজে ফুরিয়ে যায় না। ঠিক আছে। 2 নম্বর প্রশ্ন, ওজন কাকে বলে? উত্তর হবে যে পৃথিবীর মাধ্যাকর্ষণের বলের কারণে কোনো বস্তুর ওপর যে আকর্ষণ বল কাজ করে তাকে ওজন বলে। ওজন পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে স্প্রিং তুলা। এর ওজনের একক কি? উত্তর হবে নিউটন। ঠিক আছে। 3 নম্বর প্রশ্ন, দেখো 3 নম্বর প্রশ্নগুলো হচ্ছে নলেজ বেসড প্রশ্ন বা একটু কনসেপচুয়াল প্রশ্ন। কি বলেছে? একটি বিছানায় টান টান করে একটি চাদর পাতা আছে, ওই চাদরটি বিছানা থেকে সহজে তোলা যায় না কেন? উত্তরটা কী হবে? না, চাদর ও বিছানার মধ্যে ঘর্ষণ বল বেশি হয় এবং ক্ষেত্রফল বেশি থাকায় চাপ কম হয়, তাই সহজে ওঠে না। বল, চাপ ও ক্ষেত্রফলের মধ্যে সম্পর্ক সবাই যেন, চাপ সমান বল বাই ক্ষেত্রফল। 4 নম্বর প্রশ্ন, আমাদের ফুসফুসের সমস্যার কী কী লক্ষণ দেখা যেতে পারে? যদি আমাদের ফুসফুসের সমস্যা হয় তাহলে কী হবে? আমাদের শ্বাসকষ্ট হবে, কাশি হবে, বুকে ব্যথা হবে, ঘন ঘন সর্দি কাশি হবে, ক্লান্তি লাগবে, এই সমস্ত দেখা যাবে। 5 নম্বর প্রশ্ন, এটাও একটা কনসেপচুয়াল কোশ্চেন। বলেছে একটি বালতি জল ভর্তি করে ওই জল মাটিতে ফেলা হলে দেখা যায় যে জল যে জায়গায় ফেলা হচ্ছে সেই জায়গাটি গর্ত হয়ে গেল। কেন গর্ত হলো বুঝিয়ে দাও। একদমই সহজ ব্যাপার। জল ওপর থেকে পড়ার সময় বিভব শক্তি গতি শক্তিতে রূপান্তরিত হয়, ফলে কী হয়? বেশি চাপের সৃষ্টি হয়, যার ফলে মাটিতে পড়ে গিয়ে গর্তের সৃষ্টি হয়। চৌম্বক শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরের একটি উদাহরণ। একেবারে নর্মাল তুমি লিখতে পারো, চৌম্বক শক্তি যদি যান্ত্রিক শক্তির রূপান্তর, এটা প্রত্যেকে জানো। দেখো, চৌম্বক শক্তি থেকে যান্ত্রিক শক্তি কোথায় হয়? দেখবে সাইকেলের যে ডায়নামো হয় সেক্ষেত্রে হয়। আচ্ছা, এরপর হচ্ছে 6 নম্বর যেটা আছে, অথবা তোমার চৌম্বক শক্তি থেকে যান্ত্রিক শক্তি, যেমন ধরো স্পিকারের ক্ষেত্রে ভেতরে যে থাকে, ঠিক আছে, কয়েলটা, সেক্ষেত্রে ইউজ হয়। আরও অনেক উদাহরণ আছে ছোটো ছোটো। 6 নম্বর হচ্ছে দ্বিপত্রক কপাটিকা কী? দ্বিপত্রক কপাটিকা কী? সকলেই জানো, হৃৎপিণ্ডের ডান অলিন্দ ও ডান নিলয়ের
মাঝে থাকা একটা 3 পর্দাযুক্ত একটা কপাটিকা, যেটাকে দ্বিপত্র কপাটিকা বলা হয়। এটি কোথায় থাকে? এটা তো বললাম হৃৎপিণ্ডেই থাকে। এর কাজ কি? এর কাজ হচ্ছে রক্তকে একদিকে যেতে সাহায্য করে, উল্টো দিকে ফিরে আসতে দেয় না। 7 নম্বর, এটা দিয়েছে তোমাদের একজন ব্যক্তির ওজন 40 কেজি ও উচ্চতা 4 ফুট। তাহলে ওই ব্যক্তির দেহভর সূচক কত? তো দেহভর সূচকের সূত্র আমরা কি জানি? দেহভর সূচকের সূত্র হচ্ছে আমাদের দেহভর সূচকের সূত্র কি? ওজন বাই উচ্চতা স্কোয়ার, ঠিক আছে? ওজনটাকে আমি ডাব্লু ধরছি, ওজন বাই উচ্চতাকে আমি এইচ ধরছি, তাহলে এইচের স্কোয়ার, ঠিক আছে? তাহলে এইখানে দেখো ওজনটা আছে কত? ওজনটা হচ্ছে আমার 40, ঠিক আছে? ওজনটা আমি এখানে ফ্রেশভাবে লিখছি, ওজনটা হচ্ছে 40। আর হাইটটা কত বলেছে? হাইটটা হচ্ছে আমার বা উচ্চতা হচ্ছে 4 ফুট, ঠিক আছে? এই ফুটটাকে আমি সেন্টিমিটারে যদি করে নিই তাহলে হবে 1.22। তো 1.22 স্কোয়ার, এটা তোমার আসবে হিসাব করে মোটামুটি 26.9, ঠিক আছে? প্রায়। তো এটা হবে তোমাদের মানে 26 প্লাস আসবে, ঠিক আছে? তো এবার বলেছে এটা হচ্ছে আমার দেহবল সূচক। এবারে বলছে দেহবল সূচক থেকে শারীরিক অবস্থা সম্পর্কে কী জানতে পারবে? এবারে আমরা কি জানি যে 25-এর বেশি হলে তাকে আমরা বলতে পারি যে অতিরিক্ত ওজন বা অতিরিক্ত মোটা, ঠিক আছে? তো যেহেতু এটা 26 আছে, 26 আসে হিসাব করে, তো এটা আমরা বলতে পারি যে ব্যক্তিটা অতিরিক্ত মোটা বা ওজন বেশি, ঠিক আছে? তো এই গেল তোমাদের ক্লাস 6-এর সম্পূর্ণ পরিবেশ ও বিজ্ঞানের যে প্রশ্নপত্র এবং তার উত্তর আলোচনা। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই তোমরা প্রত্যেকেই লাইক করো এবং শেয়ার করো। আজকের ভিডিও তবে এই পর্যন্তই রাখছি।